মর্নিং ফ্রম মশাট। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোনক অন হুইলস। আজ রবিবার 16ই নভেম্বর, আর আজকে যাচ্ছি মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরে। সাঁতরাগাছি থেকে ডানকুনি, আরামবাগ, কতুলপুর হয়ে মোট 135 কিলোমিটার রাস্তা পাড়ি দেবো। আসা যাওয়া মিলিয়ে ওই 300 কিলোমিটার মতো রাস্তা। রাস্তায় পড়বে অসাধারণ সুন্দর জয়পুরের জঙ্গল, আর জঙ্গলের মধ্য দিয়ে অফরোডিং করে পৌঁছে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি রানওয়েতে। শোনাবো ঘন সবুজ জঙ্গলের বুক চিরে চলে যাওয়া পরিত্যক্ত কংক্রিটের ইতিহাস। এখান থেকে আবার জঙ্গল রাইড করে বিষ্ণুপুর গিয়ে দেখে নেব মল্ল রাজাদের তৈরি বাংলার বিখ্যাত সব টেরাকোটার মন্দির। আর তোমরা দেখতে পাবে 17 ও 18 শতকে মল্ল রাজাদের রাজত্বকালে বাংলার শিল্পকলার অমর নিদর্শন। আর সাথে দেখবে লাদাখের প্রিপারেশন কি করে নিতে হয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি। আর ঘড়িতে বাজে সকাল 7টা, জাস্ট 7টা বেজেছে। আমি ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন। বেশ ঠান্ডা লাগছে, ভালো মতো ঠান্ডা পড়ে গেছে। আর এই ওয়েদারে রাইড হবে না তা তো হয় না। ধরে নিয়েছি NH-19। তো চলে এসেছি ডানকুনি, আর কিছুটা গেলেই ডানকুনি টোল প্লাজা, সোজা ওভারব্রিজটা দিয়ে গেলে। কিন্তু আজকে ওভারব্রিজ ধরবো না, নিয়ে নেবো বাঁদিক। ডানকুনি ক্রসিংয়ে চলে এসেছি। বাঁদিকে চলে যাচ্ছে ডানকুনি রেলওয়ে স্টেশন, আর ডান দিকে উত্তরপাড়া। আমরা চলে যাব বাঁদিকে। নিচে ডানকুনি স্টেশন, আমরা চলে যাচ্ছি ওপর দিয়ে। ঘড়িতে বাজে কটা, 7:20। এই রাস্তায় সোজা চলে গেছে, ম্যাপ লাগবে না, তাই একদম চোখ কান বরাবর এই রাস্তা দিয়ে যাব। সময় গেছে ঘড়িতে 7:50। আমি দাঁড়িয়ে আছি মশাট ছেড়ে কিছুটা এগিয়ে এসে। চা নিয়ে নিয়েছি এক কাপ। জয়পুর ফরেস্ট এখান থেকে ওই 98 কিলোমিটার মতো, হয়তো 90-95 কিলোমিটার হবে, 98 নয়। চাটা খাই, চাটা খেয়ে আবার বেরোবো। আর কোথাও দাঁড়াবো না, একটা ফুয়েল ব্রেক নেবো শুধু, ব্যাস। Now you got me out in the deep, feeling I'll be wrapped around your neck. When you burn me out like a cigarette, yeah. Drifting in the city, no sleep. প্লেন রোড পেয়ে গেছি চাপাডাঙ্গার পর থেকে। চাপাডাঙ্গাই তো না, পুরসুরা, কি জানে জায়গাটা। যাই হোক, 6 লেন রোড আপাতত পেয়ে গেছি। দেখি কত দূর এটা যায়, আমার আইডিয়া নেই। অনেকদিন আগে এসেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, 6 লেন থেকে আবার 4 লেন হয়ে গেল। কখন যে 2 লেন হয়ে যাবে তার ঠিক নেই। এখনো টোলগেট চালু হয়নি। এই রাস্তার জন্য টোল দিচ্ছে, লোকে মারবে না। এইটুকু পোর্শন ভালো ছিল, তার আগে অবধি বাপরে বাপ, সরি বল। পুরো হাইওয়ে কি পাবো না আমরা পুরো হাইওয়ে। আবার পেয়ে গেছি 4 লেন রাস্তা। আর বাঁদিকে একটা নদী রয়েছে, কি নদী জানি না, জিজ্ঞেস করতে হবে। দাদা, এটা কি নদী? মুন্ডেশ্বরী নদী। হাইওয়ের মজা বেশিক্ষণ টিকলো না, আবার শুরু হয়ে গেছে ভাঙাচোরা রাস্তা। হয়তো 7-8 কিলোমিটার এরকম বাপরে রোড পেয়েছিলাম। তারপর এখন আরামবাগ অব্দি আবার মনে হয় এরকমই রাস্তা চলবে, ভাঙাচোরা এইরকমভাবেই চলছে, তাপি মেরে মেরে সব জায়গায়। পুরো রাস্তার কাজ চলছে, এক সাইড বন্ধ রেখে আরেক সাইড চালাচ্ছে, সেই জন্য জ্যাম হয়ে আছে। ভালো, রাস্তার কাজ যদি হয়, রাস্তাটা একটু ভালো হলে বাঁচা যায়, যা অবস্থা। $300। তো আরামবাগ ক্রস করে ডান দিকে কতুলপুর বিষ্ণুপুরের রাস্তাটা নিয়ে নিয়েছি।
তো সামনে কিছুটা গেলে কতুলপুর, তারপর পড়বে জয়পুর ফরেস্ট এবং তারপর পড়বে বিষ্ণুপুর। স্ট্যান্ড ফেলে চালাচ্ছে, বলতেও পারলাম না। এবার ব্যাপারটা হচ্ছে, ভোলাকে তো খাইয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও পেটে কিছু দিতে পারিনি। কোথাটা দাঁড়াবো করছি, কিন্তু দাঁড়ানো আর হচ্ছে না। তো ঘড়িতে বাজে প্রায় 9:40, আর কতুলপুরের আগে একটা ছোট্ট গোবিন্দপুর বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। ছোট্ট দোকান আছে পেছনে একটা, এখানে একটু খাওয়া দাওয়া করবো, টিফিন করব, ব্রেকফাস্ট। পেছনে ধান ক্ষেত, সাইডে ধান ক্ষেত, তার মাঝখানে ছোট্ট একটা দোকান, রাস্তার ধারে একদম। ঘুগনি মুড়ি অর্ডার দিয়েছি, ঘুগনি মুড়ি আর তেলের চপ একটা। মুড়ি ঘুগনি চলে এসছে, পেঁয়াজ, লঙ্কা, একটা তেল চপ, হালকা করে ঝুড়ি ভাজা ছড়ানো আছে। দেখা যাক খেয়ে কেমন লাগে। অল রাইট, 10:15 বাজে। অনেকটা টাইম এখানে কাটালাম, আধ ঘন্টা 40 মিনিট মতো। এবার বেরোই এখান থেকে। এখনও বিষ্ণুপুর এখান থেকে 50 কিলোমিটার, আর জয়পুর ফরেস্টটা 10 কিলোমিটার আগে। ওয়েলকাম অল হুইলার্স টু জয়পুর ফরেস্ট। দুপাশে ঘন জঙ্গল, ছবি না তুলে কি করে হবে এরকম জায়গায়। এইটাই চাতালের রাস্তা, বাঁ দিকে ঢুকে যাচ্ছে। আরো ডিপ জঙ্গল। গতবার রূপম পেছনে বসেছিল, এবার তো আমি একা। ওয়েলকাম টু চাতাল, হিয়ার উই কাম টু দ্য চাতাল। 1942-43 সাল ইউএস এয়ারফোর্সের জন্য ব্রিটিশরা তৈরি করলো এই পিয়েরাডোবা এয়ারফিল্ড, যা সেই সময়ে সবথেকে বড় এয়ারবেসগুলোর মধ্যে একটা ছিল। জাপানকে পর্যদস্ত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউএস এয়ারফোর্সের B-29 সুপার ফর্ট্রেস বম্বিং প্লেন এখান থেকেই জাপানের ওপর বম্বিং মিশন চালিয়েছিল। এখন শুধুই এই জঙ্গল আর ফাঁকা কংক্রিটের চাদর দেখা গেলেও 80 বছর আগে এটা ছিল একটা হাই সিকিউরিটি মিলিটারি এয়ারবেস। ভাবা যায়। তো এয়ার স্ট্রিপ ছেড়ে বেরিয়ে পড়লাম এবার। ঘড়িতে বেজে গেছে 12:05, আর এখনও এখান থেকে বিষ্ণুপুর 10 কিলোমিটার। পর বিষ্ণুপুরে অনেকগুলো জায়গা দেখার আছে, অনেক মন্দির আছে, টেরাকোটার কাজের মন্দির আছে অনেক, যেগুলোর মধ্যে একটা মাত্র দেখেছিলাম গতবার, মদনমোহন মন্দির, আর বাকি কোনোটাই দেখা হয়নি। তো সেগুলো যে দেখতে হবে। চাতালে আর জয়পুর ফরেস্টে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি, তো সেগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে। তো সেই ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে আর ফেসবুকে একটু ফলো করে নিও আমাকে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা তোমাদের সাপোর্ট পেলে তবেই চ্যানেলটাকে গ্রো করতে পারবো, আর আরও ভালো ভালো তোমাদের ভিডিও দিতে পারবো। তো যা দেখছি ম্যাপে, এই রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে গিয়েই আমাকে বিষ্ণুপুরে তুলবে। তো এই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়েই যাব। ক্যামেরাটা একটু চার্জে বসালাম, যাই দেখি। এখান থেকে 5.5 কিলোমিটার রাস্তা বিষ্ণুপুর অবধি বলছে। তো 12:30 বাজে, বিষ্ণুপুর ঢুকে গেছি। তো এটা হলো পুরনো বিষ্ণুপুর শহরের কেল্লার তোরণদ্বার। 17th সেঞ্চুরিতে মল্লরাজা বীরসিংহ নির্মিত এই গড় দরজা বা বড় পাথর দরজা ছিল দুর্গ পরিবেষ্টিত বিষ্ণুপুর নগরীতে ঢোকার চেক পয়েন্ট। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই তোরণ দরজা পেরিয়েই সকলকে নগরে প্রবেশ করতে হতো, আর শত্রুরা যাতে না ঢুকতে পারে তার জন্য এই দরজার মধ্যেই সৈন্যদের থাকার ব্যবস্থা, এমনকি তীর ধনুক বা বর্ষা বা বন্দুক ছোড়ারও ব্যবস্থা ছিল। তো রাজবাড়ির তোরণ গেট দেখে এবার যাব রাধাস্বামী মন্দিরে।
আর লাল জল মন্দির দেখতে। তো আমার সামনে রয়েছে রাধেশ্যাম মন্দির। তো 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ ওই মন্দিরটা তৈরি করেন। পুরোটা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, আর তার উপরে কলিচুনের কাজ করা, সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে মন্দিরটায়, দারুণ। আমাদের প্রাচীন বাংলার শিল্পকর্ম এবং প্রাচীন ভারতের শিল্পকর্ম যে কোন লেভেলের ছিল এইগুলো দেখলে বোঝা যায়। এই মন্দিরটি বুড়ো রাধাশ্যাম মন্দির নামেও পরিচিত। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের মতো এখানেও ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন। তো এইটা হলো লালজি টেম্পল, একদম রাধাশ্যাম টেম্পলের ওই যে চূড়া দেখা যাচ্ছে, তার পাশেই একটা পার্ক রয়েছে এবং পার্কের পাশেই লালজি টেম্পল। এটা চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও কিনা, দেখি। 1658 সালে মল্লরাজ বীর সিংহদেব রাধা লালজিউ মন্দির বা লালজি মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে রাধালাল জিউয়ের ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়া হতো এবং সেই মুহূর্তেই মন্দির চত্বর তামাকের মিষ্টি গন্ধে ভরে উঠত। আজও অন্নকূটের সময় সেই রীতি পালন করা হয়। দাদা আমার জন্য আখের রস বানাচ্ছে, খুব জোর তেষ্টা পেয়েছে, বেশ রোদ আছে, একদম দুপুর হয়ে গেছে তো রোদ একদম মুখে উপর পড়ছে এসে। চলে এসছে আখের রস, গ্লাস ভর্তি পুরো। শান্তি। কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে অনেক বেটার। পিছন দিয়ে গাড়িটা আসছিল, হেলমেট পরে হেঁটে হেঁটে যাচ্ছি, পিছন দিয়ে গাড়িটা কোথা দিয়ে আসছে, কতটা দূরে আছে দেখার জন্য আমি লুকিং গ্লাস দেখছিলাম। সামনেই জোরবাংলা মন্দির, ওই যে দেখা যাচ্ছে, দারুণ টেরাকোটার কাজ, বাহ সিরিয়াসলি টেরিফিক লাগছে এখান থেকে দূর থেকেই। গাড়িটা এদিকেই রাখি, টেরিফিক লাগছে। এখান থেকেই মন্দিরটা টেরিফিক লাগছে, আমি বারবার এক কথা বলছি। তো আমার পেছনে রয়েছে জোরবাংলা মন্দির, এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে, অনলাইনে কাটলে 20 টাকা, আর পেছনে একটা অফলাইন টিকিট কাউন্টারও রয়েছে এনাদের, তাতে টিকিট কাটলে 25 টাকা করে টিকিট। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, ফটো তোলা যাবে। ঘুরে আছি। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই জোরবাংলা মন্দির বা কৃষ্ণরায় মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দুটি বাংলা চালের ওপর একটি শিখর রয়েছে, তাই এর নাম জোরবাংলা। মন্দিরের গায়ে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারতের দৃশ্য, কৃষ্ণের লীলা খেলা, এমনকি শ্রীকারের দৃশ্য পর্যন্ত। জোরবাংলা এবং শ্যামরায় এই দুটি সেরা টেরাকোটা মন্দিরই মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে তৈরি হয় এবং এই সময় বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প এক উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। তো জোরবাংলা মন্দির দেখে বেরিয়ে পড়লাম এবার। তো এখানে একটা টিকিটের বিশেষত্ব বলে রাখি, যে এখানে যে টিকিটটা অনলাইনে কাটলে তুমি বা অফলাইনে কাটার পর সেই টিকিটে আরও দুটো জায়গা দেখতে পাবে, এক রাসমঞ্চ আর একটা হলো শ্যামরাই মন্দির। এই দুটো সেম একটা টিকিটেই এই 3টে মন্দির কভার করা যাবে। তো অনলাইনে এখানে এদের কিউআর কোড রয়েছে মন্দিরের বাইরে, সেই কিউআর কোড স্ক্যান করে এদের অফিসিয়াল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট থেকেই এই টিকিটটা করতে পারবে তোমরা। 20 টাকা করে অনলাইন পেমেন্ট করতে হবে, দিয়ে করতে পারবে। এইদিকে একটা কাউন্টার রয়েছে, আমার গাড়ির সোজাসুজি কাউন্টারটা রয়েছে, এটা হলো অফলাইন টিকিট কাউন্টার। অফলাইনে কাটলে টিকিটটা 25 টাকা করে নেবে। তো জোরবাংলা মন্দির দেখলাম, এবার এখান থেকে যাব পঞ্চরত্ন শ্যামরাই মন্দির। মন্দিরের রাস্তাতে দুদিকে প্রচুর দোকান আছে, পোড়ামাটির বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, ঘর সাজানোর গয়নাগাটি, ব্যাগপত্র, কাপ, প্রচুর জিনিস আছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো। আমি কিছু কিনছি না এখন,
গতবার এসে প্রদীপ কিনে নিয়ে গেছিলাম মাটির, তো সেই জন্য এবারে আর কিছু কিনছি না এখন। তো চলো যাই শ্যামরাই মন্দিরে। এটা মনে হয় গুম ঘর খুব সম্ভবত, আগে গুম ঘর হিসাবে ব্যবহার হতো এইটা। এখান থেকে ডান দিক চলে যাচ্ছে শ্যামরাই মন্দির। আসার সময় এটার সম্বন্ধে জিজ্ঞেস করছি কাউকে, তাহলে বুঝতে পারবো। আপাতত শ্যামরাই মন্দিরটা দেখে আসি। সেম টেরাকোটার কাজ, সুন্দর দেখতে মন্দিরটা। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই 5 চূড়া বা রত্ন বিশিষ্ট মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সত্যি বলতে বিষ্ণুপুরে এই প্রথম কোনো মন্দিরে ভিডিওগ্রাফিতে এত স্ট্রিক্টলি নজর রাখা হচ্ছে দেখলাম। এর আগের মন্দিরগুলোতেও ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু তেমন কোনো কড়াকড়িও ছিল না, তাই ভিডিও করে নিয়েছিলাম লুকিয়ে। কিন্তু এখানে অনেক বেশি পাহারা রয়েছে, তাই কিছু ছবি এখানে জুড়ে দিলাম। তো পঞ্চরত্ন শ্যামরাই মন্দির থেকে এবার কোথায় যাব? এবার যাব বিষ্ণুপুর মিউজিয়াম দেখতে। চলো, ঘড়িতে বাজে 2:30, খিদে খিদে পাচ্ছে হালকা, তবে আর কটা স্পট আছে মাত্র, দেখে নিয়ে একবারে খাবো। সুন্দর এখানে গাছের ছায়ায় পার্কিং করা আছে, আর আরও গ্রুপ এসছে আমাদের হাওড়া থেকেই। তো এই হলো গুম ঘর। এই স্থাপত্যটা নিয়ে তেমন কোনো তথ্য পেলাম না। মতান্তরে এটা ছিল হত্যাকূপ, আবার শস্যাগার বা জলাধার বটে। তো এই হলো বিষ্ণুপুরের মিউজিয়াম, আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন। তো দেখে এলাম আচার্য জগদীশচন্দ্র পুরাকৃতি ভবন। এই টিকিট 10 টাকা করে। তো ভেতরে নানা রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো মাটি খুঁড়ে পাওয়া গেছে, বাঁকুড়ার বিভিন্ন কালচারাল পেন্টিং, পোড়ামাটির কাজ, হেরিটেজ ওয়ার্ক, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মাটি খুঁড়ে বিভিন্ন প্রস্তরখণ্ড যা পাওয়া গেছে, এই সমস্ত কিছুই রয়েছে সংগ্রহে। তবে ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। এবার যাব দলমাদল ক্যানন দেখতে। এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, 1 কিলোমিটার মতো হয়তো। তো যাই, মোটো ব্লগার করছি না, গিয়ে একবারে দলমাদল ক্যাননের ওখানেই দেখা হবে। 1742 সালে মল্লরাজা গোপাল সিংহ এই কামানটি 1,25,000 টাকা দিয়ে তৈরি করেন। প্রায় 4.25 মিটার লম্বা ও 11,840 কেজি ওজনের এই কামানটি নির্মাণ করেন জগন্নাথ কর্মকার। চলে এসেছি রাসমঞ্চ, ঘড়িতে বাজে 3:20। 1600 সালে মহারাজ বীর হাম্বির পিরামিডের আকৃতির এই সৌধটি নির্মাণ করেন। মন্দিরের ফাউন্ডেশন ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এবং উপরিভাগ তৈরি হয়েছে ইট দিয়ে। এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি এনে ধুমধাম করে রাস উৎসব পালন করা হতো। 1932 সাল অবধি এখানে প্রতি বছর রাস উৎসব পালন করা হতো। বর্তমানে এই মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত। বিষ্ণুপুরের অলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি মদনমোহন মন্দিরের দিকে। এর আগের বার যখন আমি আর রূপম এসেছিলাম, হঠাৎ করেই মানে জয়পুর ফরেস্ট আসার কথা ছিল, ওখান থেকে চলে আসি বিষ্ণুপুর। তো মদনমোহন মন্দির দেখে তার বাড়ি গেছিলাম। এই একটা মন্দিরই দেখেছিলাম সেবারে, বাকি আর কিছু দেখা হয়নি। চলো আ গয়ে হাম মদনমোহন মন্দির। তো এই হলো মদনমোহন মন্দিরের বাইরেটা, এখানেই পার্কিং রয়েছে। আমি এখানে গাড়িটা রেখে দিয়েছি, হাসির দিয়ে ঘেরা, সামনে প্রচুর দোকান আছে ঘরের জন্য, পরিবারের পরিজনদের জন্য অনেক জিনিস কিনতে পারবে। গতবার যখন আমি এসেছিলাম তখন ব্লগ করতাম না, এবারে ব্লগার। 1694 সালে মল্লরাজ দুর্জন সিংহ এই মন্দির স্থাপন করেন। গোটা মন্দিরের গায়ে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান মদন মোহনের লীলা খেলা। কথিত আছে মারাঠা নেতার ভাস্কর রাও যখন বিষ্ণুপুর আক্রমণ করেন, তখন ভগবান মদন মোহন নিজে দলমাদল কামান দেখে বিষ্ণুপুরকে রক্ষা করেন।
তো ঘড়িতে বাজে 4:17। জানি না এখন আর ভাত পাবো কি না মোনালিসা হোটেলে। দেখি অন্য কোথাও যদি পাই খেয়ে নেবো, তাহলে আগে যাই ওখানে। খিদে পাচ্ছে আস্তে আস্তে ভালো মতো। এখানেও প্রচুর দোকান রয়েছে, ঘরের জন্য প্রচুর জিনিসপত্র কিনতে পারবে। মাটির বাড়িগুলো দেখো, মাটির দোতলা বাড়ি, কি দারুণ লাগে দেখতে। আমার এক বন্ধুর বাড়ি আছে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে, তো ওদের বাড়িটাও এরকম মাটির বাড়ি। প্রদীপ ভাই, ডেবরা ভাই, তুই যদি ভিডিওটা দেখে থাকিস এটা তোর জন্য ছিল। মোনালিসা হোটেল বন্ধ হয়ে গেছে, তার পাশে আর একটা হোটেল আছে মায়া বলে, ওখানেই খেয়ে নি। ভাত হবে। চলে এসছে আজকে লাঞ্চ, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ডাল, আলু ভাজা, আলু পোস্ত, এটা কিসের তরকারি, কোয়াশ বা কিছু হবে হয়তো, বা অন্য কোনো সবজি, পেঁপে টেপে হবে কিছু একটা, রুই পোস্ত, আচার আর পাঁপড় রয়েছে এখানে। খাওয়া শুরু করি। তো ঘড়িতে বাজে 5:05 হবে আর কি। তো আমি জাস্ট লাঞ্চ সারলাম এখানে, হোটেল মায়া বলে এই হোটেলটা, মোনালিসা হোটেল অ্যান্ড লজের, মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে তার ঠিক পাশে। নতুন খুলেছে দোকানটা, 2 মাস হয়েছে। খাবার খেলাম, বেশ ভালো খাবার এই দোকানটা থেকে। তো এবার বাড়ির দিকে রওনা দেবো। আমার টোটাল খরচা পড়লো 140 টাকা। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, রেকমেন্ড করবো, এখানে খেতে পারো, রিজনেবল যথেষ্ট। তো এবার বাড়ির দিকে রওনা দিই। কত পাখি ডাকছে খালি শোনো, সন্ধ্যায় সব পাখিরা বাড়ি ফিরছে। জানি না শোনা যাচ্ছে কি না, হেভি লাগছিল। মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। রাতের জঙ্গলের আমেজটাই কিন্তু আলাদা। ব্যাপারটা হলো অন্ধকার তো নেমে যায়, কিন্তু অন্ধকারে ভয় নেই, অন্ধকার যেটাকে ঢেকে রাখে সেটাতেই ভয়। লাইনটা ঝাপলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পাসাং মারা থেকে, তারানাথ তান্ত্রিকের গল্প। চলে এসেছি আরামবাগ। এখান থেকে এখনও 79 কিলোমিটার বাকি। ঘড়িতে সময় বলছে 7:17। আর গুগল মাসি বলছে আমাদের এখনও 2 ঘন্টা 17 মিনিট টাইম লাগবে। সুখের দিন শেষ। এটা রাস্তা, লাদাখের প্র্যাকটিস এখানেই হয়ে যাবে। বাপরে বাপরে বাপ, বাবা গর্ত এই রাস্তা, রাস্তায় গর্ত নয়, গর্তের রাস্তা। বাপরে বাপ। সময় হয়ে গেল 9:10 আর চলে এসেছি ডানকুনি। আজকে যা রাস্তা পেয়েছি না, পিঠ কোমর টাটিয়ে 20 হয়ে গেছে। এখনও সাঁতরাগাছি 15 কিলোমিটার রাস্তা। একবার হাইওয়েতে উঠে যাই, মার টান কাকে বলে। বাড়ির কাছে এসে এরকম জ্যামে আটকে আছি। এখান থেকে তো আর বেশি রাস্তা নয়, 15 কিলোমিটার মতো। আর এদিকে সময় হয়ে গেছে 9:15। এই জ্যাম কখন ছাড়বে তার ঠিক নেই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর সাঁতরাগাছি অবধি লম্বা টানছি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কিছু মন্তব্য থাকলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো রৌনক অন হুইলস সাইনিং অফ। সবাই খুব ভালো থাকো, খুব এনজয় করো, সেফলি রাইড করো। চলো, গুড নাইট।